আজকে আবার আমরা ফিরে এসেছি আপনাদের জন্যে আমাদের চ্যানেলের নতুন একটা ননসেন্স নিয়ে। আজকে আপনাদের জন্য সুকুমার রায়ের পাগলা দাশু। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সুপুত্র সুকুমার রায় জন্মগ্রহণ করেন 30শে অক্টোবর 1887 সালে। ক্ষণজন্মে লেখক লিখে গেছেন অসংখ্য ছোট গল্প। মূলত বাংলা সাহিত্যের ননসেন্স ধারার প্রবর্তক তিনি। তার অমর কীর্তির মধ্যে রয়েছে আবোল তাবোল, পাগলা দাশু, লক্ষণের শক্তিশালী, আরো অজস্র। 10ই সেপ্টেম্বর 1923 সালে তার মৃত্যু হয়। এই সামান্য সময়ের মধ্যেই তিনি তার অমর কীর্তি রচনা করে গেছেন। আজ গল্পের সূত্রধর আমি রেজ, গল্প পাঠে সুমন এবং অন্যান্য চরিত্রে রেজ, ঋষিকেশ, সুমন, শুভম এবং অরিজিৎ। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আহ! আমাদের স্কুলের যত ছাত্র তাদের মধ্যে এমন কেউ ছিল না যে পাগলা দাশুকে চেনে না। যে লোকে আর কাকে চেনে না সে কিন্তু সকলের আগে পাগলা দাশুকে ঠিক চিনে নেয়। সেবার একজন নতুন দারোয়ান এলো, একেবারে আনকোরা পাড়া গেঁয়ে লোক। কিন্তু প্রথম যখন সে পাগলা দাশুর নাম শুনল তখন সে আন্দাজে ঠিক ধরে নিল যে এই ব্যক্তি পাগলা দাশু। কারণ তার মুখের চেহারায়, কথাবার্তায়, চালনে বলনে বোঝা যেত যে তার মাথায় একটু ছিট আছে। তার চোখ দুটো গোল গোল, কান দুটো অনাবশ্যক রকমের বড়, মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। চেহারা দেখলেই মনে হয় ক্ষীণদেহ খর্বকায়, মুন্ড তাহে ভারী, যশোরের কই যেন নরমূর্তিধারী। সে যখন তাড়াতাড়ি চলে বা ব্যস্ত হয়ে কথা বলে তখন তার হাত পা ছোঁড়ার ভঙ্গি দেখে হঠাৎ চিংড়ি মাছের কথা মনে পড়ে। সে যে বোকা ছিল তা কিন্তু নয়। অঙ্ক কষবার সময়, বিশেষত লম্বা লম্বা গুণ ভাগের বেলায় তার আশ্চর্য মাথা খুলতো। আবার এক এক সময় সে আমাদের বোকা বানিয়ে তামাশা দেখবার জন্য এমন সব ফন্দি বার করতো যে আমরা তার বুদ্ধি দেখে হতবাক হয়ে যেতাম। দাশু অর্থাৎ দাশরথী যখন আমাদের স্কুলে প্রথম ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলেই সকলে জানত। সে পড়াশোনায় ভালো হলেও তার মতো একটা হিংসুটে ভিজে বেড়াল আমরা আর একটাও দেখিনি। দাশু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি পড়া জিজ্ঞাসা করতে গিয়েছিল। জগবন্ধু পড়া বলে দেওয়া তো দূরে থাকুক, তাকে দু কথা শুনিয়ে দিল। আমার বুঝি খেদে কোনো কাজ নেই। আজ ওকে ইংরেজি বোঝাবো, কাল ওকে অঙ্ক কষে দেবো, পরশু আর একজন আসবে আর এক ফরমাইশ নিয়ে। ওই করি আর কি। দাশু তো সাংঘাতিক চটে উঠল। এই, তুমি তো ভারী ছেচড়া ছোট লোক হে। জগবন্ধু সঙ্গে সঙ্গে পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করল। পণ্ডিত মশাই, নতুন ছেলেটা আমাকে গালাগালি দিচ্ছে। পণ্ডিত মশাই দাশুকে দু চার ধমক দিয়ে দিলেন যে সে বেচারা একদম দমে গেল। আমাদের ইংরেজি পড়াতেন বিষ্টুবাবু। জগবন্ধু তার প্রিয় ছাত্র। পড়াতে পড়াতে যখনই তার বই দরকার হয় তিনি জগবন্ধুর কাছেই বই চান। একদিন পড়াবার সময় তিনি গ্রামার বইখানি চাইলেন। জগবন্ধু তাড়াতাড়ি সবুজ কাপড়ের মলাট দেওয়া গ্রামার বইখানা বার করে দিয়ে দিল। বিষ্টুবাবু বইখানা খুলে হঠাৎ গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলেন, বইখানা কার? আমার পণ্ডিত মশাই। নতুন সংস্করণ বুঝি? বইকে বই একেবারে বদলে গেছে। যশবন্ত দারোগা, লোমহর্ষক ডিটেকটিভ নাটক, হ্যাঁ? জগবন্ধু ব্যাপারখানা কিছুই বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে রইল। মাস্টার মশাই বিকট রকম চোখ পাকিয়ে বললেন, এইসব জ্যাঠামো বিদ্যে শিখেছ, হ্যাঁ? মানে থাক থাক, আর ভালো মানুষই দেখিয়ে কোনো কাজ নেই, ঢের হয়েছে। লজ্জায় অপমানে জগবন্ধু দুই কান লাল হয়ে উঠল। আমরা সকলে তাতে বেশ খুশি হলাম। পরে জানা গেল এটি দাশু ভাইয়ার কীর্তি। সে মজা দেখবার জন্য গ্রামারের জায়গায় ওই রকম মলার দেওয়া একখানা বই রেখে দিয়েছিল। দাশুকে নিয়ে আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করতাম। তার সামনেই তার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অনেক অপ্রীতিকর সমালোচনাও করতাম, কিন্তু তাতে একদিনও তাকে বিরক্ত হতে দেখিনি। এক এক সময় সে নিজেই আমাদের মন্তব্যের ওপর রং চড়িয়ে নিজের সম্বন্ধে অদ্ভুত অদ্ভুত গল্প বলতো। একদিন বলল,
আমাদের পাড়ায় যখনই কেউ কোনো আমসত্ত্ব বানায় না, আমার খোঁজ পড়ে। কেন জানিস? কেন কেন, খুব আমসত্ত্ব খাস বুঝি? না না, তা নয়। যখনই আমসত্ত্ব শুকোতে দেয়, আমি সেখানে ছাদের উপর বার দুয়েক এই চেহারাখানা দেখিয়ে আসি। তাতেই পাড়ার ত্রিসীমানার যত কাক সব ত্রাই ত্রাই বলে ছুটে পালায়। একবার সে হঠাৎ পেন্টালুন পরে স্কুলে হাজির হলো। ঢলঢলে পায়জামার মতো পেন্টালুন আর তাকিয়ার খোলের মতো কোট পরে তাকে যে কি কি অদ্ভুত লাগছিল তা সে নিজেই বুঝছিল, আর সেটা তার কাছেই একটা ভারী আমোদের ব্যাপার বলে মনে হচ্ছিল। আমরা জিজ্ঞাসা করলাম, পেন্টালুন পরেছিস কেন? হ্যাঁ, কেন? এই ভালো করে ইংরেজি শিখবো বলে। আরেকবার সে খামোখা ন্যাড়া মাথায় একটা পট্টি বেঁধে ক্লাসে আসতে আরম্ভ করলো। আমরা সকলে তাকে নিয়ে ঠাট্টা তামাশা করায় যার পণ্যায় খুশি হয়ে উঠল। দাশু আদপেই গান গাইতে পারে না, তার যে তাল জ্ঞান বা সুরজ্ঞান একেবারেই নেই এ কথা সেও বেশ ভালো করেই জানে। তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখতে এলেন, তখন আমাদের খুশি করবার জন্য সে চিৎকার করে গান ধরেছিল। আমরা কেউ ওরূপ করলে সেদিন রীতিমতো শাস্তি পেতাম, কিন্তু দাশু পাগলা বলে তার কোনো শাস্তিই হলো না। একবার ছুটির পর দাশু অদ্ভুত একটা বাক্স নিয়ে ক্লাসে হাজির হলো। মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন, কি হে দাশু, ওই বাক্সের মধ্যে কি এনেছো তুমি? আগে মাস্টার মশাই, আমার জিনিসপত্র। জিনিসপত্রটা কীরূপ হতে পারে এই নিয়ে আমাদের মধ্যে বেশ কিছুটা তর্ক হয়ে গেল। দাশুর সঙ্গে বই, খাতা, পেন্সিল, ছুরি সবই তো আছে, তবে আবার জিনিসপত্র কী রে বাপু? দাশুকে জিজ্ঞাসা করলাম তো সে সোজাসুজি কোনো উত্তর না দিয়ে বাক্সটা আঁকড়ে ধরল। বলল, খবরদার, আমার বাস্ক তোমরা কেউ ঘাঁটবে না। তারপর চাবি দিয়ে বাক্সটা একটুখানি ফাঁক করে তার ভেতর চেয়ে কি যেন দেখলো। এরপর ঠিক আছে বলে গম্ভীরভাবে মাথা নেড়ে বিড়বিড় করে কি যেন সব হিসাব করতে লাগলো। আমি একটুখানি দেখবার জন্য উঁকি মারতে গিয়েছিলাম, অমনি পাগলা মহাব্যস্ত হয়ে তাড়াতাড়ি চাবি ঘুরিয়ে বাক্স বন্ধ করে ফেললো। ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হলো। কেউ বলল, ওইটা মনে হয় ওর টিফিন বাস্ক, ওর মধ্যে খাবার আছে। কিন্তু একদিনও টিফিনের সময় তাকে বাক্স খুলে তো কিছু খেতে দেখলাম না। কেউ বলল, ওরা বোধহয় ওর মানি ব্যাগ, ওর মধ্যে টাকা পয়সা আছে, তাই ও সর্বদা নিজের কাছেই রাখতে চায়। আরেকজন বলল, টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন? ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি? একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হয়ে বাক্সের চাবিটা আমার কাছে রেখে গেল আর বলল, এইটা এখন তোমার কাছে রাখো, দেখো যেন হারায় না। আমার আসতে যদি দেরি হয় তবে তোমরা ক্লাসে যাওয়ার আগে ওইটা দারোয়ানের কাছে দিয়ে যেও। এই কথা বলেই বাক্সটা দারোয়ানের জিম্মায় রেখে সে বাইরে বের হয়ে গেল। তখন আমাদের উৎসাহ দেখে কে, এতদিনে একটু সুবিধা পাওয়া গেছে, এখন হতভাগা দারোয়ানটা একটু তফাতে গেলেই হয়। খানিক বাদেই দারোয়ান তার রুটি পাকাবার লোহার উনুনটি ধরিয়ে কতগুলো বাসনপত্র নিয়ে কলতলার দিকে গেল। আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম। দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা 5-7 জন তার ঘরের কাছে বাক্সের ওপর ঝুঁকে পড়লাম। তারপর চাবি দিয়ে বাক্স খুলে দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোঁটলা ন্যাকড়ার ফালি দিয়ে খুব করে জড়ানো। তারপর তাড়াতাড়ি পোঁটলার প্যাঁচ খুলে দেখা গেল তার মধ্যে একটা কাগজের বাক্স, তার ভেতরে আরো একটা ছোট পোঁটলা। সেটা খুলে একখানা কার্ড বের হলো, তার এক পিঠে লেখা ক্যাঁচকলা খাও, অন্য পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয়। দেখে আমরা ওর মুখ চাওয়াচাই করতে লাগলাম। সকলের শেষে একজন বলে উঠল, ছোকরা আচ্ছা যা হোক, আমাদের বেজায় ঠকিয়েছে ভাই। যেমনভাবে বাধা ছিল তেমন করেই রেখে দাও, সে যেন টের না পায় যে আমরা খুলেছিলাম, তাহলে সে নিজেই জব্দ হবে। বেশ কথা, ও ছোকরা আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো, আর ওর মধ্যে কি আছে সেটা বার করে জানতে চেও। তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলো বেঁধে আগেকার মতো পোঁটলা পাকিয়ে বাক্সের মধ্যে ভরে ফেললাম। বাক্সে চাবি দিতে যাচ্ছি, এমন সময় হো হো করে একটা হাসির শব্দ শোনা গেল। চেয়ে দেখি
পাঁচিলের ওপর বসে পাগলা দাশু হেসে কুটি পাটি। হতভাগা এতক্ষণ চুপচাপ তামাশা দেখছিল আর আমাদের কথাবার্তা সব শুনছিল। তখন বুঝলাম আমার কাছে চাবি দেওয়া, দারোয়ানের কাছে বাক্স রাখা, টিফিনের সময় বাইরে যাবার ভান করা, এ সমস্তই তার শয়তানি। খামুখা আমাদের আহাম্মক বানাবার জন্যই সে মিছিমিছি এই কদিন ধরে ক্রমাগত একটা বাক্স বয়ে নিয়ে বেরিয়েছে। সাথে কি বলি, পাগলা দাশু। আরে চললে কোথায়? এই তো গেল প্রথম গল্প, এরপর আছে আরেকটা গল্প। দাঁড়াও, আমার খ্যাপামিটা দেখে যাও। তাহলে শুরু করি আমাদের পরের গল্প। স্কুলের ছুটির দিন। স্কুলের পরেই ছাত্র সমিতির অধিবেশন হবে, তাতে ছেলেরা মিলে অভিনয় করবে। দাশুর ভারী ইচ্ছা ছিল সেও কিছু একটা অভিনয় করে। একে ওকে দিয়ে সে অনেক সুপারিশও করিয়েছিল। তখন আমরা সবাই মিলে কোমর বেঁধে বললাম সে কিছুতেই হবে না। সেই তো গতবার যখন আমাদের অভিনয় হয়েছিল, তাতে দাশু সেনাপতি সেজেছিল। সেবার সে অভিনয়টা এক্কেবারে মাটি করে দিয়েছিল। যখন ত্রিচূড়ের গুপ্তচর সেনাপতির সঙ্গে ঝগড়া করে তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে বলল, সাহস থাকিলে তবে খোলো তলোয়ার। এই বলে তখনই তরোয়াল খুলবার কথা, কিন্তু দাশুটা আনাড়ির মতো টানাটানি করতে গিয়ে তলোয়ার তো খুলতেই পারল না। মাঝ থেকে ঘাবড়ে গিয়ে কথাগুলো বলতেও ভুলে গেল। তাই দেখে গুপ্তচর আবার বলল, খোলো তলোয়ার বলে হুঙ্কার দিয়ে উঠল। দাশুটা এমনি বোকা, সে অমনি এই দাঁড়া, দেখছিস না বকলস আটকে গেছে, হ্যাঁ, বলে চেঁচিয়ে তাকে এক ধমক দিয়ে উঠল। ভাগ্যিস আমি তাড়াতাড়ি তলোয়ারটা খুলে দিলাম, তা না হলে ওখানেই অভিনয়টা বন্ধ হয়ে যেত। তারপর শেষের দিকে রাজা যখন জিজ্ঞাসা করলেন, কি বা চাহ পুরস্কার, কহ সেনাপতি। তখন দাশুর বলবার কথা ছিল, নিত্যকাল থাকে যেন রাজপদে মতি। কিন্তু দাশুটা তা না বলে পরের আরেকটা লাইন আরম্ভ করে দিল। হঠাৎ জিভ কেটে ভুলে গেছিলাম বলে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি কটমট করে তাকাতে সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ঠিক লাইনটা আবার আরম্ভ করলো। তাই এবারে তার নাম হতেই আমরা জোর করে বলে উঠলাম, না 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 না, সে কিছুতেই হবে না। না, একদম হবে না। বিশু বলল, আমাদের দাশু করবে অভিনয়। তাহলেই জিতির। ট্যাপা বলল, তার চাইতে তো ভুজু মালিককে ডেকে আনলেই হয়। দাশু বেচারা প্রথমে খুব মিনতি করলো, তারপর চটে উঠল, তারপর কেমন যেন মুষড়ে গিয়ে মুখ হাঁড়ি করে বসে রইল। যে কদিন আমাদের তালিম চলছিল, দাশু রোজ এসে চুপটি করে হলের এক কোনায় বসে বসে আমাদের অভিনয় শুনত। ছুটির কয়েকদিন আগে থেকে দেখি 4th ক্লাসের ছোট গনসার সঙ্গে দাশুর ভারী ভাব হয়ে গেছে। গনসাটা ছেলে মানুষ, কিন্তু চমৎকার আবৃত্তি করতে পারে, তাই তাকে দেবদূতের পাঠ দেওয়া হয়েছে। দাশু রোজ তাকে খাবার এনে খাওয়ায়, রঙিন পেন্সিল আর ছবির বই এনে দেয়, আর বলে যে ছুটির দিন তাকে একটা নাকি ফুটবল কিনে দেবে। হঠাৎ গনসার ওপর দাশুর এতখানি টান হবার কারণ আমরা ঠিক বুঝতে পারলাম না। কেবল দেখতে পেলাম গনসাটা খেলনা আর খাবার পেয়ে ফুলে দাশুদার এক পরম ভক্ত হয়ে উঠেছে। ছুটির দিনে আমরা যখন অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছি, তখন আসল ব্যাপারটা বুঝতে পারা গেল। 2:30 বাজতে না বাজতেই দেখা গেল দাশু ভাইয়া সাজঘরে ঢুকে পোশাক পরতে আরম্ভ করেছে। আমরা জিজ্ঞাসা করলাম, কিরে তুই এখানে কি করছিস? হ্যাঁ, তোর আবার এখানে কি? বারে, পোশাক পরবো না? পোশাক পরবি কিরে, তুই তো আর অ্যাক্টিং করবি না। খুব খবর রাখো দেখছি। আজকে দেবদূত সাজবে কে জানো? শুনে হঠাৎ আমাদের মনে কেমন একটা যেন খটকা লাগলো। আমি আবার বললাম, কেন, গনসার কি হলো? গনসার কি হয়েছে তা গনসাকে জিজ্ঞেস করো, তাহলেই হয়ে যায়। তখন চেয়ে দেখি সবাই এসছে, কেবল গনসাই আসেনি। অমনি রামপদ, বিশু আর আমি ছুটতে বেরোলাম গনসার খোঁজে। সারা স্কুল খুঁজে শেষটায় টিফিন ঘরের পেছনে হতভাগাকে খুঁজে পাওয়া গেল। সে আমাদের দেখেই পালাবার চেষ্টা করছিল, কিন্তু আমরা তাকে চটপট গ্রেফতার করে টেনে নিয়ে চললাম। গনসা কাঁদতে লাগলো। না, আমি আর কখনো অ্যাক্টিং করব না, তাহলে দাশুদা আমাকে ফুটবল দেবে না। আমরা তবু তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছি, এমন সময় অঙ্কের মাস্টার হরিবাবু সেখানে এসে উপস্থিত। তিনি আমাদের দেখেই ভয়ঙ্কর চোখ লাল করে ধমক দিয়ে উঠলেন, ওই 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 দাঁড়া,
তিনটে ছেলে মিলে এই বাচ্চা ছেলেটার পেছনে লাগছিস, তোর লজ্জা করে না? এই বলে আমাকে আর বিশুকে এক একটি করে চড় মেরে রামপদর কান মলে দিয়ে হন হন করে চলে গেলেন। এই সুযোগে হাতছাড়া হয়ে গণেশচন্দ্র আবার চম্পট দিল। আমরা অপমানটা হজম করে ফিরে এলাম। এসে দেখি দাশুর সঙ্গে রাখালের মহা ঝগড়া লেগে গেছে। রাখাল বলছে, দাসু, তোকে আজ কিছুতেই দেবদূত সাজতে দেওয়া হবে না। ঠিক আছে, তাহলে অন্য কেউ দেবদূত সাজুক, আমি রাজা কিংবা মন্ত্রী সাজি। 5-6টা পার্ট আমার মুখস্থ হয়ে আছে। এমন সময় আমরা এসে খবর দিলাম যে গনসাকে কিছুতেই রাজি করানো গেল না। তখন অনেক তর্ক বিতর্ক আর ঝগড়াঝাটির পর স্থির হলো যে দাশুকে আর ঘাঁটিয়ে কোনো লাভ নেই, তাকেই দেবদূত শাস্তি দেওয়া হোক। শুনে দাশু খুব খুশি হলো আর আমাদের শাসিয়ে রাখলো, আবার যদি তোরা কেউ গোলমাল করিস তাহলে কিন্তু গতবারের মতন সব ভুন্ডুল করে দেব। তারপর অভিনয় আরম্ভ হলো। প্রথম দৃশ্যে দাশু বিশেষ কিছু গোলমাল করলো না, খালি স্টেজের সামনে একবার খালি পানের পিক ফেলেছিল। কিন্তু তৃতীয় দৃশ্যে এসে একটু বাড়াবাড়ি আরম্ভ করলো। একটা জায়গায় তার খালি বলবার কথা, দেবতা বিমুখ হলে মানুষ কি পারে। কিন্তু সে এই কথাটুকুর আগে কোত্থেকে আরো 4-5 লাইন জুড়ে দিল। আমি তাই নিয়ে আপত্তি করেছিলাম, কিন্তু দাশু বলল, তোমরা যে লম্বা লম্বা বক্তৃতা করো সে বেলা দোষ হয় না, আমি দুটো কথা বেশি বললেই যত দোষ। এও তো নয় সহ্য করা যেত, কিন্তু শেষ দৃশ্যের সময় তার মোটেই আসবার কথা নয় সেটা জেনেও স্টেজে আসবার জন্য সে জেদ করে বসলো। আমরা অনেক কষ্টে অনেক তোয়াজ করে তাকে বুঝিয়ে দিলাম যে শেষ দৃশ্যে দেবদূত আসতেই পারে না, কারণ তার আগের দৃশ্যেই আছে যে দেবদূত বিদায় নিয়ে স্বর্গে চলে গেলেন। শেষ দৃশ্যেও আছে যে মন্ত্রী রাজাকে সংবাদ দিচ্ছেন যে দেবদূত মহারাজকে আশীর্বাদ করে স্বর্গপুরীতে প্রস্থান করেছেন। দাশু অগত্যা তার জেদ ছাড়ল বটে, কিন্তু বেশ বোঝা গেল সে মনে মনে একটুও খুশি হয়নি। এবার শেষ দৃশ্যের অভিনয় আরম্ভ হলো। প্রথমে খানিকটা অভিনয়ের পর মন্ত্রী এসে সবাই হাজির হলেন। এ কথা সে কথার পর তিনি রাজাকে সংবাদ দিলেন, বারবার মহারাজে আশিস করিয়া দেবদূত গেল চলে স্বর্গ অভিমুখে। বলতে বলতেই হঠাৎ এরকম বাধা পেয়ে মন্ত্রী তার বক্তৃতার খেই হারিয়ে ফেলল। আমরাও সকলে কিরম যেন ঘাবড়ে গেলাম। অভিনয় হঠাৎ বন্ধ হবার জোগাড় হয়ে এলো। তাই দেখে দাশু সর্দারি করে মন্ত্রীকে বলল, বলে যাও কি বলিতেছিলে। এতে মন্ত্রী আরো কেমন যেন ঘাবড়ে গেল। রাখাল প্রতিহারী সেজেছিল। দাশুকে কি যেন বলবার জন্য যেই একটু এগিয়েছে অমনি দাশু চেয়েছিল জোর করে ঠেকাতে আমারে এই হতভাগা বলে এক চাঁটি মেরে তার মাথার পাগড়ি ফেলে দিল। ফেলে দিয়েই সে রাজার শেষ বক্তব্যটা, এ রাজ্যে নাহি রবে হিংসা অত্যাচার, নাহি রবে দারিদ্র যাতনা, ইত্যাদি নিজেই গড়গড় করে বলে দিয়ে যাও সবে নিজ নিজ কাজে বলে অভিনয় শেষ করে দিল। আমরা কি করব বুঝতে না পেরে বোকার মতো হাঁ করে তাকিয়ে রইলাম। ওদিকে ঢং করে ঘন্টা বেজে উঠল আর ঝুপ করে পর্দাও নেমে গেল। আমরা সব রেগে মেগে লাল হয়ে দাশুকে তেড়ে ধরে বললাম, হতভাগা, সব মাটি করলি, অর্ধেক কথাই বলা হলো না। একদম ঠিক ঠিক। বাহ, তো তোমরা কেউ কিছু বলছো না দেখেই তো আমি তাড়াতাড়ি করে যা মনে ছিল সেইগুলো সব বলে দিলাম, তা না হলে তো সব আরো মাটি হয়ে যেত। তুই কেন মাঝখানে এসে গোল বাঁধিয়ে দিলি? সেই জন্যই তো সবকিছু গুলিয়ে গেল। রাখাল কেন বলছিল যে আমায় জোর করে আটকিয়ে রাখবে, আর তাছাড়া তোমরা আমাকে গোড়া থেকে কেন নিতে চাচ্ছিলে না, ঠাট্টা করছিলে। আর ওই জামাপদ, ও কেন বারবার আমার দিকে ওরম কটমট করে তাকাচ্ছিল। রামপদ তখন বলল, তবে রে দাশু, এই সবাই মিলে ওকে ধরতো, ধর ধর, ধরে ওকে 2-4 ঘা লাগিয়ে দে তো। দাশু বলল, লাগাও না, দেখবে আমি এক্ষুনি চেঁচিয়ে কেমন সকলকে হাজির করি। শুনছিলেন আজকের গল্প সুকুমার রায়ের পাগলা দাশু। কেমন লাগলো সেটা তো জানবই, তার আগে জেনে নি গল্পে কে কে চরিত্র পাঠ করলো। উভয় দুটি গল্পেরই গল্প পাঠে সুমন। পাগলা দাশুর চরিত্রে রেজ, জগবন্ধুর চরিত্রে ঋষিকেশ, বিষ্ণু মাস্টারের চরিত্রে সুমন, অন্যান্য দুই বন্ধুর চরিত্রে অরিজিৎ, শিক্ষকের চরিত্রে শুভ। এবার চলে আসি দ্বিতীয় গল্পে। নাটকে গুপ্তচরের চরিত্রে ঋষিকেশ, মন্ত্রীর চরিত্রে
রেজ, রাজার চরিত্রে সুমন, বিশু এবং রমাকান্তের চরিত্রে শুভম, ট্যাপা, কঞ্চা এবং হরিবাবুর চরিত্রে অরিজিৎ, রাখালের চরিত্রে ঋষিকেশ। আজ সমগ্র গল্প পরিচালনায় সুমন, গল্পের সাউন্ড, মাস্টার মিক্সিং, বিজিএম এবং পোস্টার ডিজাইনিংয়ে রেজ, শব্দগ্রহণে ঋষিকেশ। আজকের গল্প আপনাদের কেমন লাগলো তা জানাতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ইমেল আইডিতে অথবা আমাদের কমেন্ট বক্সে। শেষ হলো আজকের পরিবেশনা। দেখা হচ্ছে পরের সপ্তাহে।